রাস্তার ধুলোমাখা ফুটপাথে বসেছিল এক অপরূপা সুন্দরী মেয়ে, যার পরনে ছিল মলিন পোশাক। হঠাৎ সেখানে এক কোটিপতি যুবক এসে দাঁড়াল এবং প্রস্তাব দিল, আমি তোমাকে 1,00,000 টাকা দেব, বিনিময়ে তোমাকে আমার সঙ্গে মাত্র 1 ঘণ্টা কাটাতে হবে। এমন অদ্ভুত প্রস্তাবের পর মেয়েটির জীবনে কী ঝড় বয়ে গেল তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর হ্যাঁ, এগিয়ে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। কমেন্ট বক্সে আপনার প্রিয় শহরের নাম জানাতে ভুলবেন না। বন্ধুরা, দৃষ্টিটি ছিল শহরের সবচেয়ে অভিজাত এলাকার, যার একপাশে আকাশচুম্বী কাচের দালানগুলো গর্বের সাথে দাঁড়িয়ে, আর ঠিক তার বিপরীতে দুর্গন্ধময় নর্দমার ধারে বিছানো ছিল দারিদ্র্যের চাদর। সেই নোংরা ফুটপাতে একটি ছেঁড়া চটের ওপর বসেছিল সুমনা। ধুলোয় ধূসরিত মুখ, জরাজীর্ণ পোশাক, কিন্তু তার দুটি চোখে ছিল অদ্ভুত এক মায়া, যেখানে একই সাথে খেলা করছিল গভীর প্রশান্তি আর সীমাহীন বেদনার মহাসাগর। পথচারীরা পাশ কাটিয়ে চলে যাচ্ছিল, কেউ করুণা করে খুচরো পয়সা ছুড়ে দিচ্ছিল, কেউ বা ঘৃণায় মুখ ফিরিয়ে নিচ্ছিল। অধিকাংশ মানুষ তাকে এমনভাবে উপেক্ষা করছিল যেন সে কোনো রক্ত মাংসের মানুষ নয়, বরং ফুটপাতেরই কোনো জড়বস্তু। সুমনার বয়স খুব বেশি হলে 22 কি 23। ভিক্ষা করার সময়ও তার কণ্ঠে হীনমন্যতার চেয়ে আত্মমর্যাদাই বেশি প্রকাশ পেত। সে বিড়বিড় করে বলছিল, মায়ের চিকিৎসার জন্য সামান্য সাহায্য করুন। তার পাশেই জীর্ণ কাঁথায় মুড়ে শুয়েছিলেন তার অসুস্থ অচেতন মা। ঠিক সেই মুহূর্তে রাস্তার ট্রাফিক সিগন্যালে চাঞ্চল্য দেখা গেল। একটি চকচকে কালো রঙের ল্যাম্বরগিনি এসে ফুটপাতের কাছে থামল। গাড়ি থেকে নামল এক সুঠামদেহী যুবক, যার পরনের ব্লেজার আর হাতের ঘড়ির যা দাম তা দিয়ে হয়তো সাধারণ মানুষের কয়েক বছর চলে যাবে। তার নাম আরিয়ান চৌধুরী, শহরের অন্যতম ধনী এবং প্রভাবশালী যুবক, যার কাছে অর্থ, ক্ষমতা আর খ্যাতির কোনো অভাব ছিল না, কিন্তু অভাব ছিল শুধু একটু মানসিক শান্তির। আরিয়ানের দৃষ্টি হঠাৎ সুমনার ওপর গিয়ে স্থির হল। মেয়েটি আর 10 জন ভিখারির মতো হাত পাচ্ছিল না, বরং সে যেন তার ভাঙা স্বপ্নগুলোকে আগলে বসেছিল। আরিয়ান ধীর পায়ে এগিয়ে গিয়ে প্রশ্ন করল, তুমি এখানে কেন বসে আছো? সুমনা মুখ তুলে তাকাল। তার চোখে ভয় ছিল না, ছিল রাজ্যের ক্লান্তি। সে উত্তর দিল, মা খুব অসুস্থ, টাকা ছাড়া হাসপাতালের কেউ ছুঁয়েও দেখে না। আরিয়ান পকেট থেকে মানিব্যাগ বের করতে গিয়েও থমকে গেল। সে লক্ষ্য করল সুমনার কণ্ঠে কোনো ছলনা বা কৃত্রিমতা নেই। আরিয়ান মুহূর্তকাল ভাবল, তারপর গম্ভীর গলায় বলল, আমি তোমাকে 1,00,000 টাকা দেব। সুমনা চমকে উঠল। এত বিশাল অঙ্কের টাকা সে স্বপ্নেও কল্পনা করেনি। কিন্তু আরিয়ান তার বাক্য শেষ করল, তবে শর্ত হল, তোমাকে আমার সঙ্গে 1 ঘণ্টার জন্য যেতে হবে। মুহূর্তের মধ্যে চারপাশটা যেন স্তব্ধ হয়ে গেল। সুমনার দুচোখ জলে ভরে উঠল। সেটা লোভে নয়, বরং তীব্র অপমান আর ভয়ে। তার গলা কেঁপে উঠল, স্যার, আপনি যদি ভাবেন টাকা দিয়ে আমার সততা কেনা যাবে, তবে আপনি ভুল ভাবছেন। সুমনার এই আত্মসম্মানবোধ দেখে আরিয়ান দ্রুত নিজেকে শুধরে নিয়ে বলল, না না, তুমি আমাকে ভুল বুঝছ। সে একটি দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি তোমাকে কোনো অনৈতিক কাজের জন্য ডাকছি না। আমি চাই তুমি শুধু 1 ঘণ্টা আমার পাশে বসবে। আমার এমন একজনকে প্রয়োজন, যার সাথে আমি মন খুলে কথা বলতে পারি, যেখানে কোনো মিথ্যে থাকবে না, কোনো স্বার্থ থাকবে না। সুমনা চুপ করে রইল। সে একবার তার যন্ত্রণায় কাতরাতে থাকা মায়ের দিকে তাকাল। হাতে থাকা সামান্য কিছু খুচরো পয়সা, মায়ের জীবন আর নিজের আত্মসম্মানের দ্বন্দ্বে আটকে পড়া সুমনা অবশেষে রাজি হল। সে বলল, যদি আপনি কোনো অসৎ আচরণ করেন, তবে আমি চলন্ত গাড়ি থেকেই নেমে যাব। আরিয়ান মাথা নিচু করে বলল, কথা দিলাম। গাড়ি ছুটে চলল শহরের পিচঢালা পথ ধরে। আরিয়ানের দামি গাড়ির নরম সিটে বসে সুমনার খুব অস্বস্তি হচ্ছিল। মনে হচ্ছিল এই বিলাসী জগৎটা তার জন্য নয়। আরিয়ান চুপচাপ গাড়ি চালাচ্ছিল। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে সে বলল, সবাই ভাবে টাকাই বুঝি সুখের চাবিকাঠি, কিন্তু বিশ্বাস করো, রাতে যখন মনের কথা বলার মতো কেউ থাকে না, তখন এই কোটি কোটি টাকাও বুকের ওপর পাথর মনে হয়। সুমনা প্রথমবারের মতো আরিয়ানের দিকে ভালো করে তাকাল। গাড়িটি কোলাহলপূর্ণ শহর ছাড়িয়ে একটি নির্জন হাইওয়ের দিকে মোড় নিল। সুমনা তখনও জানত না যে এই 1 ঘণ্টা তার পুরো জীবনের গতিপথ বদলে দিতে চলেছে, আর আরিয়ানও জানত না যে ফুটপাথ থেকে তুলে আনা এই মেয়েটি একদিন তার জীবনের ধ্রুবতারা হয়ে উঠবে। শহরের যান্ত্রিক কোলাহল পেছনে ফেলে গাড়িটি এসে থামল সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে। একটি ছোট কিন্তু ছিমছাম ওপেন এয়ার ক্যাফে।
কাঠের আসবাব, বাতাসে ভেসে আসা হালকা ইনস্ট্রুমেন্টাল মিউজিক আর প্রকৃতির স্নিগ্ধতা সব মিলিয়ে জায়গাটি যেন শুধু শান্তির জন্যই তৈরি। আরিয়ান ইঞ্জিন বন্ধ করে বলল, আমরা এখানেই বসব। সুমনা সশঙ্কিত চিত্তে গাড়ি থেকে নামল। তার মনে এখনও কিছুটা ভয় ছিল, কিন্তু আরিয়ানের চোখের দিকে তাকিয়ে সে কোনো খারাপ উদ্দেশ্য খুঁজে পেল না। দুজনে মুখোমুখি বসল। ওয়েটার এলে আরিয়ান কফি অর্ডার করল, কিন্তু সুমনা মাথা নেড়ি বলল, আমার খিদে নেই। আসলে খিদে পেটে থাকলেও দুশ্চিন্তা তাকে আচ্ছন্ন করে রেখেছিল। কিছুক্ষণ চুপ থাকার পর আরিয়ান বলল, তুমি কি জানো ভিড়ের মাঝে সবচেয়ে নিঃসঙ্গ মানুষ কারা? আমরা, এই ধনীরা। সুমনা অবাক হয়ে তাকাল। আরিয়ান বলল, তুমি চাইলে তোমার জীবনের গল্প আমাকে শোনাতে পারো, আর যদি স্বাচ্ছন্দ্যবোধ না করো তবে আমার গল্প শোনো। সুমনা কিছুক্ষণ চুপ থেকে স্মৃতিতে ডুব দিল। তারপর বলতে শুরু করল, আমার বাবা খুব সাধারণ একজন মানুষ ছিলেন, রিকশা চালাতেন, কিন্তু তার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া। কথা বলতে গিয়ে তার গলা ধরে এলো। তিনি হাড় ভাঙা খাটুনি খেটে আমাকে পড়িয়েছেন। সবসময় বলতেন, আমার মেয়ে কখনো রাস্তায় হাত পাতবে না। সুমনা চোখের কোণ মুছে বলল, আমি কলেজে প্রথম হতাম, স্কলারশিপও পেয়েছিলাম। বাবা মা আমাকে নিয়ে কত স্বপ্ন দেখতেন। হঠাৎ তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগল। এক কাল রাতে বাবা সড়ক দুর্ঘটনায় মারা গেলেন। সে টেবিলের উপর রাখা হাতটি মুঠো করে ধরল। যে রাস্তা আমাদের অন্ন জোগাত, সেই রাস্তায় আমাদের সব কেড়ে নিল। বাবার মৃত্যুর পর বাড়ি ভাড়া দিতে না পারায় বাড়িওয়ালা আমাদের বের করে দিল। আত্মীয়রা মুখ ফিরিয়ে নিল। সুমনার কণ্ঠে কোনো অভিযোগ ছিল না, ছিল শুধু নির্মম সত্য। মায়ের শরীর খারাপ হতে শুরু করল। আমি অনেক জায়গায় কাজ খুঁজলাম, কিন্তু সব জায়গায় মালিকদের লোলুপ দৃষ্টি। তাদের চোখে আমার অসহায়তা ধরা পড়ত না, ধরা পড়ত আমার যৌবন। একদিন সব শেষ হয়ে গেল। টাকা নেই, চাকরি নেই, থাকার জায়গা নেই। মাকে খিদের জ্বালায় ছটফট করতে দেখে আমি রাস্তায় নামতে বাধ্য হলাম। সে আরিয়ানের দিকে তাকাল। ভিক্ষা করা সহজ কাজ নয় বাবু। প্রতিটা পয়সার সাথে একটু একটু করে নিজের আত্মসম্মানও বিসর্জন দিতে হয়। আরিয়ানার নিজেকে ধরে রাখতে পারল না। সে বলল, লোকে আমাকে ভাগ্যবান মনে করে, কিন্তু সত্যিটা হল আমি ভেতর থেকে একেবারে ফাঁপা। সুমনা মনোযোগ দিয়ে শুনতে লাগল। আমার বাবা ছিলেন দেশের নামকরা বিজনেস টাইকুন, কিন্তু তার কাছে আমি সন্তান ছিলাম না, ছিলাম তার সাম্রাজ্যের একমাত্র উত্তরাধিকারী। আরিয়ান বিষাদ মাখা হাসি হাসল। টাকার পাহাড়ে বড় হয়েছি, কিন্তু ভালোবাসা কি জিনিস তা কখনো বুঝিনি। মা ছোটবেলাতেই মারা যান, আর বাবা কখনো জানতেও চাননি আমার মনের খবর। আরিয়ান কফির কাপে চুমুক দিয়ে বলল, আমার চারপাশের প্রতিটা সম্পর্ক স্বার্থে মোড়ানো। কেউ বন্ধু হয় লাভের আশায়, কেউ ভালোবাসার অভিনয় করে স্টেটাসের জন্য। সে সুমনার চোখের দিকে তাকাল। আজ তোমার সাথে কথা বলে জীবনে প্রথমবারের মতো মনে হচ্ছে কেউ কোনো স্বার্থ ছাড়াই আমাকে শুনছে। সুমনা ধীর গলায় বলল, হয়তো ঈশ্বর আমাদের এই কারণেই আজ মিলিয়েছেন। ঘড়ির কাঁটায় তখন 1 ঘণ্টা পার হয়ে গেছে। আরিয়ান পকেট থেকে একটি চেক বই বের করে খসখস করে লিখল, তারপর কাগজটি টেবিলের উপর রাখল। এই নাও 10 লক্ষ টাকা। সে বলল, কোনো শর্ত নেই, এটা তোমার। সুমনার চোখ ছলছল করে উঠল। সে চেকটি ফিরিয়ে দিয়ে বলল, না, আমি 1 ঘণ্টার কথা দিয়েছিলাম, আমি আমার কথা রেখেছি। আমি ভিখারি হতে পারি, কিন্তু আমি আমার কথার খেলাপ করি না। আরিয়ান স্তব্ধ হয়ে গেল। আরিয়ান তখন বলল, সুমনা, তুমি যদি অনুমতি দাও, আমি তোমাকে এই নারকীয় জীবন থেকে বের করে আনতে চাই। তোমার মায়ের চিকিৎসা, তোমার পড়াশোনা, চাকরি, সব দায়িত্ব আমার। সুমনা চুপ হয়ে গেল। এটা কি শুধুই সাহায্য, নাকি নতুন কোনো করুণার ঋণ? সে দ্বিধা নিয়ে জিজ্ঞেস করল, কেন করবেন এসব? আরিয়ান উত্তর দিল, কারণ আজ তুমি আমাকে অনুভব করিয়েছ যে আমিও একজন রক্ত মাংসের মানুষ, শুধুই টাকার মেশিন নই। ক্যাফে থেকে বেরোনোর সময় সুমনা বুঝতে পারছিল এই 1 ঘণ্টা শুধু সময়ের হিসাব ছিল না, এটি ছিল তার ভাগ্যের চাকা ঘুরে যাওয়ার মুহূর্ত। কিন্তু সে ঘুণাক্ষরেও জানত না যে সামনে তার জন্য আরও কঠিন অগ্নিপরীক্ষা অপেক্ষা করছে। পরদিন সকালে জানালার ফাঁক দিয়ে আসা সোনালি রোদের স্পর্শে সুমনার ঘুম ভাঙল। চোখ মেলে সে দেখল সে ফুটপাতে নয়, বরং একটি ঝকঝকে পরিচ্ছন্ন ঘরে নরম বিছানায় শুয়ে আছে। ঘরে হালকা সুগন্ধ আর বাইরে পাখির কিচিরমিচির।
মুহূর্তের জন্য তার মনে হল সে বোধহয় স্বপ্ন দেখছে। তারপর একে একে সব মনে পড়ল, রাস্তা, আরিয়ান, সেই ক্যাফে। তার হৃৎস্পন্দন বেড়ে গেল। দরজায় টোকা পড়ল। এক মধ্যবয়স্ক মহিলা মিষ্টি হেসে ভেতরে ঢুকলেন। মা, ঘুম ভেঙেছে? আমি সালমা খালা। তিনি বললেন, আরিয়ান সাহেব তোমাকে আর তোমার মাকে এই গেস্ট হাউসে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। সুমনা বিছানা ছেড়ে দৌড়ে পাশের ঘরে গেল। দেখল তার মা একটি আরামদায়ক বিছানায় শুয়ে আছেন, হাতে স্যালাইন চলছে, কিন্তু মুখের যন্ত্রণার ছাপটা নেই। একজন ডাক্তার তার চেক আপ করছিলেন। ভয়ের কিছু নেই, সঠিক সময় চিকিৎসা শুরু হয়েছে, ডাক্তার জানালেন। সুমনা মেঝেতে বসে পড়ে অঝরে কাঁদতে লাগল। এই কান্না কষ্টের নয়, পরম স্বস্তির। কিছুক্ষণ পর সালমা খালা একটি মোবাইল ফোন এগিয়ে দিলেন। সেখানে আরিয়ানের মেসেজ ছিল, তোমাদের নিরাপদ দেখে আমার মনটা শান্ত হল। ভেবো না এটা দয়া, এটা মানুষের প্রতি মানুষের কর্তব্য। সুমনা ফোনটি বুকে জড়িয়ে ধরল। বিকেল গড়াতে না গড়াতেই পাড়ায় খবর ছড়িয়ে পড়ল, এক ভিখারি মেয়ে এখন কোটিপতির আশ্রয়। প্রতিবেশীদের মধ্যে কানাঘুষো শুরু হল। কেউ বলল, ডাল মে কুছ কালা হ্যায়। কেউ বাঁকার হেসে বলল, মেয়েটা সুন্দরী তো, তাই কপাল খুলে গেছে। এমনি এমনি কি আর কেউ জায়গা দেয়? সুমনা এসব কটু কথা শুনল। রাতে সে চোখের পাতা এক করতে পারল না। তার মনে একটাই প্রশ্ন, সমাজ কি কখনো নোংরা চশমা খুলে সত্যিটা দেখবে? পরদিন সকালে সে সালমা খালাকে বলল, খালা, আমি এখানে সারা জীবন থাকতে পারব না। সালমা খালা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কেন মা? সুমনা দৃঢ় গলায় বলল, আমি কারুর দয়ার ওপর বেঁচে থাকতে চাই না। সেদিনই আরিয়ান এলো, খুব সাধারণ পোশাকে। সুমনা তাকে স্পষ্ট জানিয়ে দিল, আমার একটা কাজ চাই স্যার, সাহায্য নয়। আরিয়ান হাসল, তোমার মুখে ঠিক এই কথাটাই শুনতে চেয়েছিলাম। আরিয়ান জানালো, আমার কোম্পানিতে রিসেপশনিস্ট থেকে শুরু করে অফিস অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত অনেক পদ খালি আছে, তুমি ইন্টারভিউ দাও। সুমনা মাথা নেড়ে বলল, যে কোনো কাজই আমার চলবে, শুধু কাজটা সম্মানের হওয়া চাই। অফিসের প্রথম দিন, সবার নজর ছিল সুমনার দিকে। কিছু সহকর্মী ফিসফাস করল, এই কি সেই মেয়ে? কেউ বলল, বসের সুপারিশে এসেছে, কাজ কি আর পারবে? সুমনা সব উপেক্ষা করে কাজে মন দিল। সে সবার আগে অফিসে আসত, সবার শেষে যেত। ভুল করত, বকা খেত, কিন্তু হার মানত না। ধীরে ধীরে তার সততা আর পরিশ্রম দেখে মানুষের ধারণা বদলাতে শুরু করল। আরিয়ান দূর থেকে সব লক্ষ্য করত। সে বুঝল, সুমনা দুর্বল নয়, সে ইস্পাতের মতো কঠিন। 1 মাস পর সুমনা তার প্রথম বেতন পেল। সেই টাকা মায়ের হাতে তুলে দিয়ে বলল, মা, এখন আর আমাদের কারো কাছে হাত পাততে হবে না। মায়ের চোখে ছিল গর্বের অশ্রু, কিন্তু সমাজ আর ভাগ্য তাদের শান্তিতে থাকতে দেবে না বলে পণ করেছিল। একদিন অফিসে হঠাৎ গুজব ছড়াল, আরিয়ান আর সুমনার মধ্যে অনৈতিক সম্পর্ক চলছে। সুমনা মানসিকভাবে ভেঙে পড়ল। সে আরিয়ানের কেবিনে গিয়ে বলল, স্যার, হয়তো আমার কারণে আপনার সম্মান নষ্ট হচ্ছে, আমি চাকরিটা ছেড়ে দিতে চাই। আরিয়ান রাগী গলায় বলল, ওদের ভাবনা নোংরা, তোমার চরিত্র নয়। সে তখনই ফ্লোরে এসে পুরো অফিসের সামনে ঘোষণা করল, সুমনা এখানে নিজের যোগ্যতায় কাজ করছে, আমার দয়ায় নয়। এরপর যদি কেউ এ নিয়ে কথা বলে তাকে টার্মিনেট করা হবে। পুরো অফিস নিস্তব্ধ হয়ে গেল। সেই রাতে সুমনা অফিসের ছাদে দাঁড়িয়ে আকাশ দেখছিল। আরিয়ান সেখানে এসে দাঁড়াল। মুখে কোনো কথা না বললেও নীরবতায় তারা একে অপরের ভরসা হয়ে উঠল। সুমনা ভাবল, হয়তো এবার সব ঠিক হয়ে যাবে। কিন্তু বিধাতা তখনও চিত্রনাট্যের সবচেয়ে বড় মোড়টি বাকি রেখেছিলেন। এমন এক সত্য সামনে আসতে চলেছিল যা আরিয়ান আর সুমনার জগৎকে তছনছ করে দেবে। বৃষ্টির এক রাতে সুমনার ফোন বেজে উঠল। অপরিচিত নম্বর। সে রিসিভ করতেই ওপাশ থেকে এক হিমশীতল নারীকণ্ঠ ভেসে এলো, যদি নিজের চাকরি আর মায়ের জীবন বাঁচাতে চাও তবে কাল সকালে চৌধুরী ম্যানশনে চলে এসো। লাইন কেটে গেল। অজানা আশঙ্কায় সারা রাত সুমনা ছটফট করল। সকালে আরিয়ান অফিসে এলো না, যা তার ভীতি আরও বাড়িয়ে দিল। অবশেষে সে সাহস সঞ্চয় করে চৌধুরী ম্যানশনের বিশাল গেটের সামনে গিয়ে দাঁড়াল। ড্রয়িং রুমে সোফায় রাজকীয় ভঙ্গিতে বসেছিলেন এক মহিলা, চোখে মুখে আভিজাত্যের অহংকার আর নিষ্ঠুরতা। তিনি কাবেরী চৌধুরী, আরিয়ানের সৎমা। সুমনা বুঝতে পারল ঝড়ের কেন্দ্রবিন্দু তিনি। কাবেরী কোনো ভনিতা ছাড়াই বললেন, তোমার কি মনে হয় তুমি নিজের যোগ্যতায় ওই চেয়ারে বসেছ? তিনি বিদ্রুপের হাসি হাসলেন, রাস্তা থেকে সোজা আমার ছেলের অফিস পর্যন্ত যাত্রাটা এত সহজ হয় না। সুমনার শরীর ভয়ে কেঁপে উঠল। কাবেরী টেবিলের ওপর কিছু ছবি ছুঁড়ে দিলেন। সুমনা চমকে উঠল। ছবিগুলো ক্যাফের, অফিসের, ছাদের, যেখানে সুমনা আর আরিয়ান কথা বলছিল।
আগামীকাল সকালে এই ছবিগুলো সব নিউজ চ্যানেলে থাকবে। কাবেরী হুমকি দিলেন, যদি তুমি আজই শহর ছেড়ে না যাও। কাবেরী আরও নিচু স্বরে বললেন, তুমি জানো না আরিয়ানের বাবার মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না। সুমনা শিউরে উঠল, আরিয়ানের বাবা আমার স্বামী ছিলেন না, ছিলেন আমার ব্যাংকের চেক। যখন তিনি সব সম্পত্তি আরিয়ানের নামে উইল করতে চাইলেন, ঠিক সেই রাতেই তিনি সিঁড়ি থেকে পড়ে গেলেন। ঘরের বাতাস যেন ভারী হয়ে উঠল। এবার বুঝলে? কাবেরী হিসিস করে বললেন, আরিয়ান ছেলেটা বড্ড আবেগপ্রবণ, আর তুমি হচ্ছ ওর দুর্বলতা। সুমনার চোখে জল এলো, কিন্তু তার মেরুদণ্ড সোজা রইল। সে বলল, যদি আমার সরে যাওয়ায় আরিয়ানের জীবন নিরাপদ থাকে তবে আমি চলে যাব। কাবেরী বিজয়ের হাসি হাসলেন। সুমনা সেদিনই রেজিগনেশন লেটার দিয়ে কাউকে কিছু না জানিয়ে মাকে নিয়ে নিরুদ্দেশ হয়ে গেল। বিকেলে আরিয়ান অফিসে এসে দেখল সুমনার ডেস্ক ফাঁকা। তার ইস্তফাপত্রটি হাতে নিতেই আরিয়ানের হাত কাঁপতে লাগল। সে বুঝতে পারল এটা স্বাভাবিক ঘটনা নয়। আরিয়ান ঝড়ের গতিতে চৌধুরী ম্যানশনে পৌঁছল। তুমি ওকে কি বলেছ? সে কাবেরীকে সরাসরি প্রশ্ন করল। কাবেরী নির্লিপ্তভাবে বললেন, ওর আসল জায়গা দেখিয়ে দিয়েছি, ওটা তোমার মঙ্গলের জন্যই করেছি। আরিয়ানের কণ্ঠস্বর এই প্রথমবার এত ভয়ঙ্কর শোনাল। তুমি আমার বাবাকে খুন করেছ, আর এখন আমার ভালোবাসাকেও কেড়ে নিতে চাইছ? কাবেরীর মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। সেই রাতেই আরিয়ান সিদ্ধান্ত নিল সে এই অভিশপ্ত বাড়ি ত্যাগ করবে। টাকা সম্পত্তির সব বিসর্জন দেবে। তার একমাত্র লক্ষ্য তখন সুমনাকে খুঁজে বের করা। আরিয়ান পাগলের মতো সেই রাস্তায় ছুটে গেল যেখানে সে প্রথম সুমনাকে দেখেছিল। বুক ধরফর করছিল, কোথাও দেরি না হয়ে যায়। হঠাৎ দূরে ল্যাম্পপোস্টের নিচে দুটি পরিচিত ছায়া দেখা গেল। সুমনা তার মায়ের হাত ধরে দাঁড়িয়েছিল, চোখে মুখে অনিশ্চয়তা। দুজনের চোখ মিলল। সেখানে কোনো অভিযোগ ছিল না, ছিল শুধু হারানোর হাহাকার। আরিয়ান দৌড়ে কাছে গিয়ে বলল, এবার আমি 10 লক্ষ টাকা দিতে আসিনি, আমি এসেছি আমার পুরো জীবনটা তোমার সাথে ভাগ করে নিতে। সুমনা কান্নায় ভেঙে পড়ল। কিন্তু গল্পের এখানেই সমাপ্তি নয়। কাবেরী চৌধুরী এত সহজে হার মানার পাত্রী নন। এবার মিডিয়া, আদালত আর সমাজ সবাইকে তিনি হাতিয়ার হিসেবে ব্যবহার করতে প্রস্তুত হলেন। পরদিন সকালে খবরের কাগজের শিরোনাম দেখে শহর জুড়ে তোলপাড় শুরু হল। কোটিপতি ব্যবসায়ীর সাথে পথের ভিখারিনীর অবৈধ সম্পর্ক। চৌধুরী সাম্রাজ্যের ভবিষ্যৎ কি অন্ধকারের পথে? সুমনার নাম এখন সবার মুখে মুখে, কিন্তু সম্মানের সাথে নয়, কেলেঙ্কারির অংশ হিসেবে। ক্যামেরা, মাইক আর জনতার ভিড় তাদের ছোট্ট ভাড়া বাড়িটি ঘিরে ফেলল। সাংবাদিকরা চিৎকার করে প্রশ্ন ছুটছিল, আপনি কি টাকার লোভে আরিয়ান চৌধুরীকে ফাঁসিয়েছেন? রাস্তা থেকে সোজা কোটিপতির বেডরুমে যাওয়ার রহস্য কি? সুমনার হাত থরথর করে কাঁপছিল। তার মা ভয়ে কুকড়েঘিরি বললেন, মা, তুই যদি সহ্য করতে না পারিস, চল আমরা সব ছেড়ে পালিয়ে যাই। সুমনা চোখের জল মুছে মায়ের দিকে তাকাল। তার চোখে তখন আগুন। না মা, আমি যদি আজ চুপ করে পালিয়ে যাই, তবে কাল প্রতিটি গরিব মেয়েকে এই অপবাদ সহ্য করতে হবে। সেদিনই আরিয়ান একটি জরুরি প্রেস কনফারেন্স ডাকল। শত শত ক্যামেরার ফ্ল্যাশের সামনে সে দীর্ঘকণ্ঠে বলল, সুমনা আমার দুর্বলতা নয়, ও আমার শক্তি। আর যারা আমার বাবার মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছে তাদের জবাব আমি আদালতেই দেব। পুরো হল রুম স্তব্ধ হয়ে গেল। আরিয়ান তার বাবার রহস্যজনক মৃত্যুর কেস পুনরায় ওপেন করাল। কাবেরী চৌধুরী এখন আর শুধু সৎ মা নন, তিনি প্রধান আসামি। তিনি পাল্টা চাল চেললেন। আরিয়ান মানসিকভাবে অসুস্থ, আর ওই মেয়েটি তাকে ব্ল্যাকমেইল করে বিভ্রান্ত করছে। আদালতের কাঠগড়ায় সুমনা। বিচারক প্রশ্ন করলেন, তুমি কি আরিয়ান চৌধুরীর থেকে কোনো আর্থিক সুবিধা নিয়েছ? সুমনা বিচারকের চোখের দিকে তাকিয়ে স্পষ্ট উচ্চারণে বলল, আমি শুধু কাজ চেয়েছিলাম, আর চেয়েছিলাম মানুষের মতো বাঁচার সম্মান। বিপক্ষপক্ষের উকিল ব্যঙ্গ করে বললেন, তুমি রাস্তায় ভিক্ষা করতে, সেখান থেকে হঠাৎ এক কোটিপতির সাথে সম্পর্ক, এটা কি নেহাতি কাকতলীয়? সুমনার গলা কাঁপল, কিন্তু ভাঙল না। সে বলল, কাকতলীয় ঘটনা দারিদ্র্যে হয় না উকিলবাবু, হয় মানুষের নিয়তে। আদালতে পিন পতন নীরবতা। এরপর আরিয়ানের আইনজীবী পুরনো মেডিকেল রেকর্ড, সিসিটিভি ফুটেজ এবং একজন গোপন সাক্ষী পেশ করলেন। সাক্ষীটি ছিল চৌধুরী ম্যানশনের পুরনো কেয়ারটেকার। সে কাপা কাপা গলায় সাক্ষ্য দিল, সাহেবের মৃত্যুর রাতে ম্যাডাম কাবেরীকে আমি সিঁড়ির কাছে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। কাবেরীর মুখ ভয়ে সাদা হয়ে গেল। আদালতের বাইরে জনতা তখন দুই ভাগে বিভক্ত। একদিকে সুমনার সমর্থনে স্লোগান, দারিদ্র্য কোনো অপরাধ নয়, নারীর সম্মান পণ্য নয়। অন্যদিকে বিদ্বেষপরায়ণ মানুষের ফিসফাস। হঠাৎ সুমনা আদালতের অনুমতি চাইল কিছু বলার জন্য। সে বলল, আমি একা নই, এই শহরের প্রতিটি ফুটপাতে আমার মতো হাজারো সুমনা আছে।
আজ যদি আমাকে আমার অতীতের জন্য দোষী সাব্যস্ত করা হয় তবে হেরে যাব আমি নই, হেরে যাবে ন্যায় বিচার। বিচারকের চোখে গভীর গাম্ভীর্য ফুটে উঠল। কাবেরীর উকিল চুপ হয়ে গেলেন, কারণ প্রমাণ ছিল অকাট্য। আদালত ঘোষণা করল, তদন্তের স্বার্থে অন্তর্বর্তীকালীনভাবে কাবেরী চৌধুরীকে পুলিশি হেফাজতে নেওয়া হোক। জনসমুদ্রে উল্লাস ছড়িয়ে পড়ল। সুমনা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আরিয়ান শক্ত করে তার হাত ধরল। ক্যামেরায় বন্দী হল এমন এক মুহূর্ত যেখানে টাকা হেরে গেল, জিতল মানবতা। বিচারক বললেন, চূড়ান্ত রায়ে পরবর্তী শুনানিতে হবে, অর্থাৎ যুদ্ধ এখনও শেষ হয়নি। আদালতের বাইরে এক সম্ভ্রান্ত মহিলা সুমনার কাছে এগিয়ে এলেন। আমি একটি এনজিও চালাই, আমরা সুবিধাবঞ্চিত মেয়েদের পুনর্বাসনের জন্য কাজ করি। তুমি কি আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবে? সুমনার চোখে নতুন স্বপ্নের আলো জ্বলে উঠিল। রাতে মা সুমনার মাথায় হাত বুলিয়ে বললেন, মারে, তোর বাবা বেঁচে থাকলে আজ খুব গর্ব করতেন। সুমনা জানলার বাইরে আকাশের তারার দিকে তাকিয়ে বলল, বাবা, তোমার মেয়ে এখন আর চুপ করে থাকবে না। কিন্তু জেল হাজতে বসে কাবেরী চৌধুরী শেষ একটি মরণ কামড় দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন এক মিথ্যা অভিযোগ তিনি সাজালেন যা আরিয়ান আর সুমনাকে চিরকালের জন্য আলাদা করতে পারত। পরবর্তী শুনানির দিন কাবেরীর উকিল আদালতে এক বিস্ফোরক তথ্য উপস্থাপন করলেন। মহামান্য আদালত, সুমনা আরিয়ানকে ইমোশনালি ব্ল্যাকমেল করেছে। এই সম্পর্ক পুরোটাই সহানুভূতি আদায় আর সম্পত্তির লোভে সাজানো নাটক। আদালত চত্বরে শোরগোল পড়ে গেল। সুমনার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছিল। আরিয়ান কাঠগড়ায় দাঁড়িয়ে বলল, যদি ভালোবাসা অপরাধ হয় তবে আমি সেই অপরাধ কবুল করছি, কিন্তু সুমনা আমার কাছে কখনো এক পয়সাও চায়নি। তার গলা ভারী হয়ে এলো। ও আমাকে শিখিয়েছে কিভাবে মানুষ হতে হয়। বিচারক তখন সুমনাকে একটি কঠিন প্রশ্ন করলেন, ন্যায় বিচারের স্বার্থে যদি প্রয়োজন হয় তুমি কি আরিয়ানের জীবন থেকে সরে যেতে পারবে? আদালতের প্রতিটি চোখ সুমনার ওপর নিবদ্ধ। সুমনা কয়েক মুহূর্ত চুপ থেকে বলল, হ্যাঁ। আরিয়ান চমকে উঠল। সুমনা যোগ করল, যদি আমার উপস্থিতি আরিয়ানের জন্য দুর্বলতা মনে হয় তবে আমি সরে যাব, কারণ আমি কারো দয়ার পাত্রী হতে চাই না, আমি তার সমকক্ষ সঙ্গী হতে চাই। তার এই কথায় অনেকের চোখ ভিজে গেল। ঠিক সেই মুহূর্তে আরিয়ানের উকিল তাদের তুরুপের তাসটি বের করলেন, একটি অডিও ক্লিপ। সেখানে কাবেরী তার এক বান্ধবীকে ফোনে বলছিলেন, আরিয়ানকে মানসিকভাবে ভাঙার জন্য আমি ওই ভিখারি মেয়েটাকে দাবার গুটি হিসাবে ব্যবহার করতে চেয়েছিলাম, কিন্তু মেয়েটা আমার ধারণার চেয়েও বেশি শক্ত ধাতুতে গড়া। বিচারক হাতুড়ি ঠুকলেন। প্রমাণ সাপেক্ষে কাবেরী চৌধুরী দোষী সাব্যস্ত হলেন। তাকে আরিয়ান চৌধুরীর বাবাকে হত্যা এবং সুমনাকে মানসিক নির্যাতনের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হল। বিচারক আরও যোগ করলেন, সুমনা কোনো ষড়যন্ত্রের সাথে যুক্ত নন। এই আদালত তার অদম্য সাহস আর সততাকে স্যালিউট জানায়। সুমনার চোখ দিয়ে আনন্দের বন্যা বয়ে গেল। আদালতের বাইরে এসে আরিয়ান মিডিয়ার সামনে ঘোষণা করল, আমি চৌধুরী গ্রুপের চেয়ারম্যান থাকি বা না থাকি, আজ থেকে আমি আমার জীবন সত্য আর মানবতার সেবায় উৎসর্গ করলাম। সে সুমনার দিকে তাকিয়ে বলল, আর যদি সুমনা রাজি থাকে তবে এই যাত্রায় আমি ওকে আমার জীবন সঙ্গী হিসাবে চাই। সুমনা মাইক হাতে নিল। তার কণ্ঠে আর সেই ভিখারি মেয়েটির কম্পন ছিল না, ছিল এক নেত্রীর দৃঢ়তা। আমি এখন আর ফুটপাতের সেই মেয়েটি নই, আমি হাজারো অবহেলিত মেয়ের কণ্ঠস্বর। সে আরিয়ানের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, আর হ্যাঁ, আমি আরিয়ানের সাথে আছি, তবে কোনো দয়ায় নয়, সমকক্ষ সঙ্গী হিসাবে। ভিড়ের মধ্যে গগন বিদারী স্লোগান উঠল, মানবতা জিন্দাবাদ। কয়েক মাস পরের ঘটনা। সুমনা এখন একটি বড় এনজিওর প্রধান, যেখানে রাস্তা থেকে উদ্ধার করা মেয়েরা পড়াশোনা শেখে, চিকিৎসা পায় আর মাথা উঁচু করে বাঁচার স্বপ্ন দেখে। সুমনার মা এখন সুস্থ, তিনি মেয়েদের দেখাশোনা করেন। তিনি প্রায়ই বলেন, তুই সত্যিই তোর বাবার মেয়ে। আরিয়ান তার কোম্পানিতে নতুন নিয়ম চালু করল। রাস্তার মানুষ, বিধবা আর গরিব নারীদের জন্য বিশেষ কর্মসংস্থান কোটা। সে এখন শুধুই একজন কোটিপতি নয়, একজন দায়িত্ববান মানুষ। একদিন বিকেলে সুমনা আর আরিয়ান সেই রাস্তায় হাঁটছিল যেখানে তাদের গল্পের শুরু হয়েছিল। ফুটপাতে একটি ছোট মেয়ে ভিক্ষা চাইছিল। সুমনা এগিয়ে গিয়ে মেয়েটির হাত ধরল। চলো বোন, এবার তোমার পালা নিজের ভাগ্য বদলানোর। পড়ন্ত বিকেলের সোনালি আলোয় দুজন মানুষ একসাথে হেঁটে যাচ্ছিল। সেখানে কোনো ধনী ছিল না, কোনো গরিব ছিল না, ছিল শুধুই মানবতা। গল্পটি এখানেই শেষ হল। বন্ধুরা, যদি এই হৃদয়স্পর্শী গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।
কমেন্টে আপনার শহরের নাম অবশ্যই লিখবেন। গল্পটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন, কারণ আপনাদের একটি শেয়ার আমাদের এমন আরও গল্প নিয়ে আসার অনুপ্রেরণা যোগায়। ধন্যবাদ।